2026 সালের সবচেয়ে বড় জিওপলিটিক্যাল শক, যখন সারা বিশ্ব নিশ্চিত ছিল যে গ্লোবাল অর্থনীতি এবার তাসের ঘরের মতো ভেঙে পড়বে, ঠিক তখনই এক অবিশ্বাস্য রেকর্ড গড়ল ভারত। আমেরিকা থেকে শুরু করে ইউরোপের তাবড় তাবড় দেশগুলো যখন নিজেদের অর্থনীতি বাঁচাতে হিমশিম খাচ্ছে, তখন ভারত একা হাতে সমস্ত G7 দেশগুলোকে অনেক পেছনে ফেলে দিয়েছে। পশ্চিমা দেশগুলোর ইকোনমিক গ্রোথ যখন তলানিতে এসে ঠেকেছে, তখন ভারত প্রমাণ করে দিয়েছে যে সঠিক নেতৃত্ব এবং মজবুত পলিসি থাকলে যে কোনো গ্লোবাল ক্রাইসিসকে সুযোগে পরিণত করা যায়। নমস্কার, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই পর্বে আমরা খবরের ভেতরের খবর জানব। আজকের ব্রেকিং নিউজ হলো, গ্লোবাল জিওপলিটিক্সের সমস্ত হিসেব নিকেশ পাল্টে দিয়ে ভারতীয় অর্থনীতি এক অভাবনীয় সাফল্যের মুখ দেখছে। একদিকে উপসাগরীয় অঞ্চলের সংঘাতের কারণে যখন সাপ্লাই চেন ডিসরাপশন হচ্ছে, তেলের দাম আকাশ ছোঁয়া, তখন ভারত শুধু নিজের অর্থনীতিকে সামনে রাখছে না, বরং বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইকোনমি হিসেবে নিজেকে আবারও প্রতিষ্ঠিত করেছে। ইমার্জিং মার্কেট বা উদীয়মান বাজারগুলোর তালিকায় ভারত পুনরায় 1 নম্বর স্থান দখল করেছে। আর ভারতের এই ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীলতা দেখে আজ সারা বিশ্বের তাবড় তাবড় অর্থনীতিবিদরা চমকে গেছেন। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এত বড় একটা গ্লোবাল ক্রাইসিসের মধ্যেও ভারতের এই ইকোনমিক গ্রোথ কিভাবে সম্ভব হলো? যেখানে উন্নত দেশগুলোর নাভিশ্বাস উঠছে, সেখানে ভারত কিভাবে ইমার্জিং মার্কেটে আবারও 1 নম্বরে উঠে এলো? ইউরোপ আর আমেরিকার মতো দেশগুলো যেখানে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সামলাতে পারছে না, সেখানে ভারত সরকার এমন কি ম্যাজিক করলো যার ফলে আমাদের দেশের এক্সপোর্টস এবং জিএসটি কালেকশন সর্বকালের রেকর্ড ভেঙে দিল। আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব অত্যন্ত সহজ এবং সরল ভাষায়। আসুন প্রথমে বিশ্বের তথাকথিত এই সব থেকে উন্নত দেশগুলোর প্রকৃত অবস্থাটা দেখি। আপনারা নিশ্চয়ই জানেন, G7 বা গ্রুপ অফ 7 হলো বিশ্বের 7টি সবথেকে উন্নত, শিল্পোন্নত এবং শক্তিশালী অর্থনীতির দেশ, যার মধ্যে রয়েছে আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, কানাডা এবং যুক্তরাজ্য বা ব্রিটেন। 21 শতাব্দীতে দাঁড়িয়ে তারা নিজেদের গ্লোবাল ইকোনমির নেতা বলে দাবি করে, কিন্তু দুর্ভাগ্যবশত এই 2026 সালে দাঁড়িয়ে জিওপলিটিক্যাল অস্থিরতা এবং সাপ্লাই চেনের বড় ধরনের ধাক্কায় আজ এই দেশগুলোর অর্থনীতি এক কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে। আপনাদের যদি সহজ করে বলি, এদের জিডিপি গ্রোথ রেটের আপার লিমিট বা সর্বোচ্চ সীমা আজ আটকে গেছে মাত্র 2% ঘরে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মাত্র 2%। জার্মানির মতো দেশ, যাকে একসময় ইউরোপীয় অর্থনীতির ইঞ্জিন বা চালিকা শক্তি বলা হতো, আজ তারা চরম অর্থনৈতিক মন্দা এবং স্থবিরতার মধ্যে দাঁড়িয়ে আছে। ইউরোপ আর আমেরিকার বাজারে জিনিসের দাম বা ইনফ্লেশন এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। অন্যদিকে তাদের বিশাল বড় বড় শিল্প কারখানাগুলোর কাঁচামাল এবং জ্বালানির দুষ্প্রাপ্যতার কারণে ধুঁকছে। আপনারা স্ক্রিনে এখন এই যে আর্টিকেলের হেডলাইনটি দেখতে পাচ্ছেন, এটি বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। এই লেখাটি আর কেউ নয়, স্বয়ং ভারত সরকারের চিফ ইকোনমিক অ্যাডভাইজার বা প্রধান অর্থনৈতিক উপদেষ্টার ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন সাহেবের নিজের কলম থেকে আসা। কেন এই আর্টিকেলটি এত গুরুত্বপূর্ণ? কারণ এটি আমাদের বলে দিচ্ছে কেন আজ সারা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে। নাগেশ্বরন সাহেব তার এই বিশ্লেষণে খুব স্পষ্ট করে লিখেছেন যে সাম্প্রতিক উপসাগরীয় সংঘাত বা গালফ কনফ্লিক্টের কারণে সারা বিশ্বের অর্থনীতিতে যে বড়সড় ফাটল ধরেছে, যা জ্বালানি তেলের দাম থেকে শুরু করে গ্লোবাল লজিস্টিক্স পর্যন্ত সব কিছুকে অস্থিতিশীল করে তুলেছে, ভারত তার থেকে নিজেকে অসাধারণভাবে সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছে। যেখানে G7ভুক্ত দেশগুলো যুদ্ধের ফলে হওয়া এই ইকোনমিক ফলআউট বা অর্থনৈতিক ক্ষয়ক্ষতির ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে, সেখানে ভারত কোনো আতঙ্ক ছাড়াই অত্যন্ত স্টেডি এবং স্টেবলভাবে নিজের উন্নয়নের গতি বজায় রেখেছে। অন্যান্য দেশগুলো যখন তাদের ইন্টারেস্ট রেট বাড়াতে বাধ্য হচ্ছে বা বাজেট কাটছাঁট করছে, ভারত তখন নিজের নীতিতে অবিচল থেকে বিনিয়োগ ধরে রেখেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি ভারতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংস্কার এবং দূরদর্শী পলিসির ফলাফল। এক কথায় বলতে গেলে এই আর্টিকেলটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে গ্লোবাল ইকোনমির এই টালমাটাল সময়ে ভারত এখন আর শুধু দর্শক নয়,
ভারত এখন এই পুরো সিস্টেমের অন্যতম স্থিতিশীল স্তম্ভ। যখন এই গ্লোবাল ক্রাইসিস শুরু হয়েছিল তখন বিশ্বের বড় বড় রেটিং এজেন্সিগুলো ভবিষ্যৎবাণী করেছিল যে ভারতের জিডিপি হয়তো 6.5%-এর আশপাশে থাকবে। তারা ভেবেছিল তেলের দাম বাড়লে ভারতীয় অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোল্ডম্যান স্যাচের এই লেটেস্ট রিপোর্ট। যারা আগে ভারতের গ্রোথ রেট কমিয়ে দেখিয়েছিল, আজ তারা নিজেরাই বাধ্য হয়েছে তাদের রিপোর্ট পরিবর্তন করতে। তারা এখন বলছে ভারতের জিডিপি 6.5 নয়, বরং 6.8% হারে বৃদ্ধি পাবে। আর্নস্ট অ্যান্ড ইংয়ের মতো সংস্থাও এই কথায় স্বীকার করে নিয়েছে। এর মানে হলো আমরা শুধু G7 দেশগুলোকে হারাচ্ছি না, আমরা একটা বিশাল বড় মার্জিনে তাদের পেছনে ফেলে দিয়েছি। এবার আসি ইমার্জিং মার্কেটের কথায়। ভারত, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, তুরস্কের মতো দেশগুলোকে নিয়ে তৈরি হয় ইমার্জিং মার্কেট। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে হেডলাইনটা দেখছেন সেখানে পরিষ্কার বলা হয়েছে ইন্ডিয়া টপস ইমার্জিং মার্কেটস ট্র্যাকার। গত ডিসেম্বর বা জানুয়ারি মাসে ভারত এই ইমার্জিং মার্কেট ট্র্যাকারের তালিকায় 8 থেকে 6 নম্বরে ছিল। কিন্তু মার্চ মাস থেকে শুরু হওয়া এই গ্লোবাল ক্রাইসিসের মধ্যেও ভারত দুর্দান্ত রিকভারি করেছে। আর আজ মে মাসের ডেটা অনুযায়ী ভারত সবাইকে পেছনে ফেলে 1 নম্বর পজিশন দখল করেছে। একটু তুলনা করলেই বুঝতে পারবেন, তুরস্ক এবং আর্জেন্টিনার অর্থনীতি আজ ধ্বংসের মুখে। সেখানে ভয়ঙ্কর ইনফ্লেশন চলছে। ব্রাজিলে ফিসক্যাল প্রেশার এবং ইন্টারেস্ট রেট এতটাই বেশি যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সাউথ আফ্রিকায় চরম বেকারত্ব এবং ইনফ্রাস্ট্রাকচারের অভাব। আর যদি চীনের কথা বলি, যারা নিজেদের গ্লোবাল সুপার পাওয়ার বলে দাবি করে, তাদের জিডিপি গ্রোথ আটকে গেছে মাত্র 4.5 থেকে 5%-এর মধ্যে। চীনের ইকোনমি সম্পূর্ণভাবে এক্সপোর্টের উপর নির্ভরশীল, কিন্তু তাদের দেশের ভেতরের ডোমেস্টিক ডিম্যান্ড তলানিতে এসে ঠেকেছে। এর ঠিক উল্টো দিকে ভারতের স্কোর এই মুহূর্তে সবচেয়ে বেশি, আর চীনের সাথে আমাদের পার্থক্যটা এখন অনেক বড়। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, এত বড় জিওপলিটিক্যাল শকের পরেও ভারতের অর্থনীতি এতটা রেজিলিয়েন্স বা স্থিতিশীল থাকলো কিভাবে? এর পেছনে ভারত সরকারের কিছু অত্যন্ত সুকৌশলী এবং মাস্টার স্ট্রোক পলিসি কাজ করেছে। প্রথম কারণ হলো তেলের ক্ষেত্রে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি। যখন ক্রাইসিস শুরু হলো এবং তেলের দাম ব্যারেল প্রতি $120 পৌঁছে গেল, তখন ভারত সরকার অন্য দেশের কথায় কান দেয়নি। আমাদের সরকার পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে নেশন ফার্স্ট বা দেশ সবার আগে। ভারত নিজেদের অয়েল পারচেজ স্ট্র্যাটেজি সম্পূর্ণ পরিবর্তন করে ফেলে। আমরা শুধু একটি নির্দিষ্ট জায়গার উপর নির্ভর করে থাকিনি। আমরা রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়েছি, আমেরিকার থেকে তেল কিনেছি, এমনকি আফ্রিকার দেশগুলো থেকেও তেল কেনা শুরু করেছি। এই ডাইভার্সিফিকেশনের ফলে তেলের গ্লোবাল দাম বাড়লেও ভারতের সাধারণ মানুষের ওপর তার বিশাল কোনো প্রভাব পড়তে দেওয়া হয়নি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার $72 নেমে এসেছে, যা ভারতের অর্থনীতির জন্য একটা বিশাল পজিটিভ দিক। দ্বিতীয় কারণটি হলো আমাদের মজবুত ডোমেস্টিক ডিম্যান্ড বা অভ্যন্তরীণ চাহিদা। আমেরিকা বা চীনের অর্থনীতি আজ ধুঁকছে কারণ তাদের দেশের ভেতরে মানুষের জিনিসপত্র কেনার ক্ষমতা বা চাহিদা কমে গেছে। কিন্তু ভারতে ক্রেডিট গ্রোথ অত্যন্ত দারুণ। আমাদের দেশের 140 কোটি মানুষের বিশাল বাজারই হলো আমাদের সবথেকে বড় শক্তি। ভারতের মানুষ বাজার থেকে জিনিস কিনছে, ব্যবসা বাণিজ্য চলছে, যার ফলে ইকোনমির চাকা অনবরত ঘুরছে। এই ডোমেস্টিক ডিম্যান্ড কতটা শক্তিশালী তার প্রমাণ মেলে আমাদের ট্যাক্স কালেকশন থেকে। মে মাসের জিএসটি কালেকশন হয়েছে প্রায় 1.94 লক্ষ কোটি টাকা। এই প্রবল জিওপলিটিক্যাল অস্থিরতার মধ্যেও ইয়ার অন ইয়ার বেসিসে এটি 3.2% গ্রোথ দেখিয়েছে। আর যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল আউটপুট বা শিল্পের উৎপাদনের কথা বলি, সেখানেও আমরা 5.1% গ্রোথ দেখতে পাচ্ছি। এর মানে হলো আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে কোনো স্থবিরতা আসেনি। মেক ইন ইন্ডিয়া পলিসির উপর ভর করে আমাদের শিল্প কারখানাগুলো পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে। সবথেকে চমকে দেওয়ার মতো তথ্যটা হলো আমাদের এক্সপোর্ট বা রপ্তানির পরিমাণ। সার্ভিস সেক্টরে তো ভারত আগে থেকেই শক্তিশালী ছিল, কিন্তু এবার মার্চেন্ডাইজ এক্সপোর্ট বা পণ্য রপ্তানিতে ভারত ইতিহাস তৈরি করেছে। শুধু মে মাসেই ভারত $45.2 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। ভারতের ইতিহাসে এর আগে কখনো এক মাসে এত টাকার জিনিস আমরা বিদেশে বিক্রি করিনি। এটা গত বছরের তুলনায় প্রায় 18% বেশি। আর মাথায় রাখবেন,
ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউকের সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এখনও সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। আমেরিকার সাথে চুক্তিও পেন্ডিং। এগুলো যখন পুরোপুরি চালু হবে তখন ভারতের এক্সপোর্ট কোথায় গিয়ে দাঁড়াবে সেটা সহজেই অনুমেয়। একটি দেশের অর্থনীতি কতটা শক্তিশালী আর কতটা সুরক্ষিত তা বোঝার সেরা মাধ্যম হলো তাদের ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। আপনারা জানলে অবাক হবেন 2026 সালের এই বৈশ্বিক টালমাটাল পরিস্থিতির মধ্যেও ভারতের এক্সটার্নাল ইকোনমি বা বহিঃস্থ অর্থনীতি সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার এই মুহূর্তে $673 বিলিয়ন পৌঁছে গেছে। এই বিশাল অঙ্কের রিজার্ভ আমাদের গ্লোবাল মার্কেটে এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে টিকিয়ে রেখেছে। এর মানে হলো আন্তর্জাতিক বাজারে কোনো ধরনের আকস্মিক শক বা অস্থিরতা তৈরি হলেও আমাদের অর্থনীতি সেটা সামলানোর মতো পর্যাপ্ত ব্যাকআপ বা শক্তি রাখে। আর শুধু বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নয়, আমাদের ভিতটাও আজ অনেক মজবুত। একটু লক্ষ্য করুন আমাদের ব্যাংকিং সিস্টেমের দিকে। গত কয়েক বছর ধরে রিফর্ম বা সংস্কারের মাধ্যমে আমাদের ব্যাংকগুলোকে যে জায়গায় নিয়ে আসা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আজ আমাদের ব্যাংকগুলোর এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেটস, সহজ কথায় বলতে গেলে যে ঋণগুলো ব্যাংক ফেরত পাচ্ছিল না তা এখন তলানিতে এসে ঠেকেছে। ব্যাংকিং সেক্টরে এই আমূল পরিবর্তন প্রমাণ করে যে আমাদের ব্যাংকগুলো এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি স্বচ্ছ এবং স্থিতিশীল। ব্যাংকগুলোর হাতে আজ পর্যাপ্ত পুঁজি বা লিকুইডিটি রয়েছে, যার ফলে তারা দেশের শিল্পায়ন, স্টার্টআপ বা ছোট ব্যবসায়ীদের ঋণ দেওয়ার জন্য সব সময় প্রস্তুত। যখন কোনো দেশের ব্যাংকিং সিস্টেম এভাবে সচল থাকে তখন সেই দেশের অর্থনীতির চাকা কখনো থেমে থাকে না। বিনিয়োগকারীরাও ভরসা পান যে তাদের টাকা নিরাপদ এবং অর্থনীতির বৃদ্ধির জন্য সঠিক জায়গায় ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ বাইরের বড় বড় সংকট বা গ্লোবাল জিওপলিটিক্সের ঝাপটা আসার আগেই ভারত সরকার যে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সিকিউরিটি তৈরি করে রেখেছে আজ তারই ফল আমরা হাতে নাতে পাচ্ছি। সহজ কথায় ভারত আজ এমন এক অর্থনৈতিক দুর্গে পরিণত হয়েছে যেখানে বাইরের জগতের অস্থিরতা আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যের ওপর কোনো বড় প্রভাব ফেলতে পারছে না। সব মিলিয়ে দেখলে এটা পরিষ্কার যে 2026 সালের এই জিওপলিটিক্যাল শক বিশ্বের অনেক তাবড় দেশের অর্থনীতিকে নাড়িয়ে দিলেও ভারতকে টলাতে পারেনি। ভারত সরকার অত্যন্ত দক্ষতার সাথে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশের অর্থনীতিকে শুধু সুরক্ষিতই রাখেনি, বরং গ্লোবাল রেসে সবাইকে পেছনে ফেলে দিয়েছে। আজকের ভারত আর কারো করুণার পাত্র নয়। আজকের ভারত হলো গ্লোবাল ইকোনমির নতুন পাওয়ার হাউস। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে দেশের এই অসাধারণ সাফল্যের খবর সবার কাছে পৌঁছায়। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো জিওপলিটিক্যাল বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।